প্রিয় ভিউয়ার্স, শুভেচ্ছা। 2019 সালে একবার নেপাল গিয়েছিলাম। তখন থেকেই প্ল্যান করছিলাম সপরিবারে নেপাল যাওয়ার, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। গত 23 মার্চ 2025 শেষমেশ সপরিবারে নেপাল গেলাম। বাংলাদেশিদের জন্য নেপাল যাওয়া খুব সহজ, যে কোনো অ্যাপ থেকে নেপালের টিকিট কেটে ফেলতে পারেন। আমি 4 মার্চ কেটেছিলাম টিকিট। রাউন্ড ট্রিপের টিকিটের দাম পড়েছিল 32,683 টাকা, বাচ্চাদের জন্য 25,844 টাকা। যাওয়ার আগে নেপাল airport.immigration.gov.np গিয়ে ইমিগ্রেশনের তথ্য দিয়ে রাখতে হবে। আমি ডেসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে রাখছি। নেপাল ইমিগ্রেশনে গেলে 1 মিনিটের মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে যাবে। আগে থেকে ভিসা নেওয়ার কোনো প্রয়োজন নেই, দিতে হবে না কোনো ভিসা ফ্রি। চলুন নেপাল ভ্রমণের পুরো গল্প শুনে আসি। 20 মার্চ এখন বাজে 6:40। আমাদের ফ্লাইট হচ্ছে 10:15। আমরা রওনা দিচ্ছি ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে। বোর্ডিং পাস এসে গেছে, বোর্ডিং শেষ করলাম। আমরা আগে অনলাইনে বোর্ডিং করে ফেলছিলাম। আমরা টিকিটও সিট পেয়ে গেছিলাম পিএনআর নাম্বার দিয়ে। এটা নিয়ে আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাব। ইমিগ্রেশনের সামনে যে বোর্ডিং পাস আমাদের ফার্স্টটা বোর্ডিং পাস, আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। আমাদের 9:15 আমাদের বোর্ডিং শুরু হবে। 10:15 যেহেতু আমাদের ফ্লাইট, আমরা যাচ্ছি 11 নম্বরে। এই গাড়িগুলো অপেক্ষা করতেছে, এই গাড়ি করে আমাদেরকে প্লেনে নিয়ে যাবে। আমরা গাড়িতে উঠলাম, রওনা দিব। হ্যাঁ, 9:41। আমাদের 10:15 আমাদের ফ্লাইট ছাড়বে। আমাদের হাতে সময় আছে। একটা প্লেন 737-800 ওটা ছোট্ট প্লেন 33 হিসেবে বসানো। আমাদের হচ্ছে 20 আর 21 দুইটা রোতে আমাদের সিট। আমরা ছেড়ে যাচ্ছি ঢাকা, উড়াল দেবো একটু পরেই। রানওয়েতে যাচ্ছে আমাদের প্লেন। কুয়াশায় মোড়া ঢাকা শহর। এখন 10টা বেশি বাজে, কিন্তু না, প্লেনের আসলে কয়টা বাজে এখন? কয়টা বাজে? এয়ারপোর্টের টাইমে 10টা মনে হয় 27 বাজে। 10:27 বাজে, কিন্তু এখনো আমাদের ঢাকা কুয়াশা আছে। না, না, কুয়াশায় প্লেনে খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটা চিকেন স্যান্ডউইচ, একটা ডেজার্ট টাইপের মিষ্টি টাইপের একটা জিনিস, আর একটা ম্যাঙ্গো বার, আর একটা ড্রিঙ্কস, এবং একটা পানির বোতল। প্রায় 33 হাজার টাকার একটা টিকেটের প্লেনে, এই 1 ঘন্টা জার্নির প্লেনে এরকম খাওয়ার আসলে মানায় না, এবং ফেরার সময় খাবারের মান ছিল আরও খারাপ। তো এই ব্যাপারে বিমান কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি আমি, তারা যেন খাবারের মান এবং পরিমাণ একটু বৃদ্ধি করে। দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, কাঞ্চনজঙ্ঘার উঁচু পর্বতগুলো, এবং এই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখে আমার পরিবারের সদস্যরা, তারা তো প্রথম
নেপাল যাচ্ছে তাদের আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং আমরা চেষ্টা করি এই দৃশ্যটা ধরে রাখার জন্য। যদিও স্পষ্ট দেখা যাচ্ছিল না, মেঘের আধিক্য ছিল আকাশে, মেঘলা আকাশ ছিল। কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক বিমানবন্দর বলা হয়। চারদিকে পাহাড়ে ঘেরা এই এয়ারপোর্টে প্রায় বিমান দুর্ঘটনা ঘটে, তাই বিমান ল্যান্ড করার সময় বেশ ভয় পাচ্ছিলাম। মজার ব্যাপার, ঢাকা থেকে কাঠমান্ডু যেতে ফ্লাই করতে হয় 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু ফেরার সময় লাগে 1 ঘন্টা। বাড়তি 20 মিনিট কিন্তু ল্যান্ডিংয়ের জন্য রাখা হয়, একটু অসতর্ক হলেই বিপদ। 2018 সালের 12ই মার্চ নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের বেসরকারি বিমান কোম্পানি US বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। এতে বিমানের মোট 51 জন যাত্রী ও ক্রু নিহত হয়। তাই এই বিমানবন্দরে নামতে খুব সাবধানে। এই শেষমেশ আমরা ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এসে গেলাম ত্রিভুবন এয়ারপোর্টে। আমাদের জন্য গাড়ি অপেক্ষা করতেছে, ওই এয়ারপোর্ট নিয়ে যাবে। এই আমরা ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে যাচ্ছি। আমরা লাগেজ নেব সামনে। খুব সুন্দর এদের ইমিগ্রেশনের ব্যবস্থা, খুব সুইফট অ্যান্ড সফট ইমিগ্রেশন। চমৎকার তাদের ব্যবহার, আতিথেয়তা, ভাল লাগলো। এই আমরা শেষমেশ লাগেজ পাইলাম, লাগেজ নিয়ে আমরা বেরোচ্ছি। এয়ারপোর্ট থেকে অভিনব অপেক্ষা করতেছে। এসে গেলাম আমরা ত্রিভুবন এয়ারপোর্ট। খুব চমৎকার একটা এয়ারপোর্ট। হ্যাঁ, আমি 2019 সালে আসছিলাম, এর মধ্যে অনেক পরিবর্তন আসছে এই এয়ারপোর্টটায়। হ্যাঁ, চারদিকে উঁচু পাহাড়ের মতো, তার মধ্যে একটা সুন্দর এয়ারপোর্ট। ও নতুন গেট করছে। আর অভিনব ওদিক দিয়ে না, ওই অভিনব দাঁড়ায় আছে। আমরা যার হোস্ট আর কি, যে আমাদের হোস্ট, যার দাওয়াতে নেপালে আসা। খুব সুন্দর ছিমছাম একটা এয়ারপোর্ট। নেপালের জ্যামে আটকে আছি, প্রচুর জ্যাম, ছোট ছোট রাস্তা, জ্যাম প্রচুর। আর মজার ব্যাপার হচ্ছে এই নেপালের বেশ উন্নতি দেখলাম। আমি 2019 সালে আসছি, তখন রাস্তাঘাট এত ভালো ছিল না, এখন বেশ উন্নতি হয়েছে, কিন্তু জ্যাম পরিস্থিতির খুব একটা উন্নতি হয় নাই। দু 2019 সালে আমার সঙ্গে পরিচয় হয়েছিল নেপালি যুবক অভিনব চৌধুরী। তার ভরসা ও দাওয়াতে নেপালে আসা। এয়ারপোর্টে এসেই তাকে পেয়ে গেলাম। আগে থেকে এসে বলে রেখেছিল, নেপালে আসুন, বাদবাকি কোনো চিন্তা আপনাকে করতে হবে না। এয়ারপোর্টে নেমে তাকে পেয়ে তাই সত্য মনে হলো। এয়ারপোর্ট থেকে 800 টাকা একটা ট্যাক্সি নিয়ে থামেলের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা সময় লাগলো হোটেলে পৌঁছাতে। আমাদের হোটেলের নাম ছিল সৎকার হোটেল। এই থামেলের একটা গলি ধরে, এই যে থামেলের এই গলি ধরে আমরা এই হোটেলে ঢুকতেছি। এই হোটেল সৎকারে আমরা উঠতেছি আর কি। আমাদের একটা ফ্যামিলি রুম নিচ্ছি, আমাদের পরিবারের 5 জন সদস্য যেন আমরা একসাথে থাকতে পারি। এইখানে সব কিছু দেওয়া আছে। আমরা রুমটাকে এলোমেলো করে ফেলছি, সসেজ সবই দেওয়া আছে, চাটা খাওয়ার যা যা ব্যবস্থা, বাথরুমে যেসব এমএনিটিস থাকার কথা সবই আছে, এসি আছে। আর এটা হলো বাথরুম, সাথে একটা বাথরুম আছে। বাথরুমটা একবারে ছোট না, বেশ বড় বাথরুম। হ্যাঁ, এখানে সব এমএনিটিস, ব্রাশ টাশ সব দেওয়া আছে। হ্যাঁ, খারাপ না, সব মিলে খারাপ না। আমরা খাওয়ার জন্য বের হয়েছি, একটা হোটেল খুঁজে বের করব
ভাত খাওয়ার জন্য, দেখি পাওয়া যায় কিনা। আমার তো তোমার সাথে ওরে পরিচয় করাই দিব। লুম্বিনী তান্দুরি কিচেন হাউস খুঁজে পেলাম। নিলাম থালি। কি থালি? খানা সেট, হ্যাঁ নেপালি থালি, খানা সেট এটা নিলাম। এই থালি। আর এটা কি চিকেন মশলা না? চিকেন মশলা নিলাম, আমরা ভাগ করে খাবো আর কি সবাই। এই যে আরো একটা আসবে, 5টা নিচ্ছি, আমরা 6 জন মিলে খাবো। আমরা পরম তৃপ্তি সহকারে খাচ্ছি। হ্যাঁ, দেশের বাইরে এত স্বাদের নিরামিষ এবং চিকেন পাবো ভাবতেই পারি নাই। এত আসলে এত তৃপ্তি করে খাইলে, এত পেট ভরে খেলে আর ঘোরা যাবে না। আমাদের খাওয়া আবার সার্থক ডিমের কারি নিচ্ছে। আমরা 6 জন ভর পেটে খেয়ে বেরিয়েছি, মাত্র 1300 রুপি গেছে, অনেক কম। আসলে আমরা এখানকার লোকাল হোটেল চিনি না, অভিনব থাকাতে আমাদের লোকাল হোটেলগুলো চিনতে সহযোগিতা হয়েছে। এর জন্য আমরা মোটামুটি রিজনেবল প্রাইসে খেতে পারলাম। ওই আমাদের দেশের মতো পেডেলে রিক্সা চলে রাস্তায় রাস্তায়। আমরা এখন পশুপতি মন্দিরের দিকে রওনা দিব। আমরা একটা গাড়ির খুঁজে হাঁটতেছি, সরু সরু গলি, আমাদের চট্টগ্রামের টেরি বাজারের মতো অবস্থা, বা পুরনো ঢাকার মতো অবস্থা। প্রচুর দোকানপাট চারপাশে। পশুপতি মন্দির যেতে যেতে কাঠমান্ডু শহরের পরিবর্তনগুলো লক্ষ্য করছিলাম। মাত্র 6 বছরে কাঠমান্ডু শহরের পরিবর্তন চোখে পড়ার মতো। 2019 সালে যখন এসেছি কাঠমান্ডু তখন ভূমিকম্প বিধ্বস্ত একটা সরু সরু রাস্তার নোংরা শহর। যানজটের জন্য গাড়ি এগোতো না। এখন সেই শহর অনেক পরিচ্ছন্ন, যানজট গ্রহণযোগ্য মাত্রায় চলে এসেছে। রাস্তাঘাটের মান অনেক উন্নত হয়েছে। ইউরোপীয় শহরের মতো ঝকঝকে তকতকে, কোথাও ময়লা আবর্জনা নেই। 2022 সালে বালেন্দ্র নামের 32 বছর বয়সী এক র্যাপার কাঠমান্ডু শহরের মেয়র নির্বাচিত হন। তিনি চেয়ারে বসে পুরো শহরে খোল নলচে পাল্টে দেন। তিনি কেন্দ্রীয় সরকারের মাতব্বরি মেনে নেননি, নিজে যা ভালো মনে করেন সেটাই করেন। প্রচলিত কোনো রাজনৈতিক দলেরও তিনি সদস্য নয়। এই বালেন্দ্রের হাত ধরে পাল্টে যাচ্ছে কাঠমান্ডু। পশুপতি মন্দিরেও সেই পরিবর্তনের ছাপ দেখতে পেলাম। নদীর 2 ধারে বাগান বিলাস গাছ দিয়ে কি সুন্দর করছে। হ্যাঁ, প্রায় 26-27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কিন্তু সবাই জ্যাকেট পরে ঘুরতেছে। বলতে গেলে গরমের মধ্যে কেন জ্যাকেট পরে জিজ্ঞেস করলাম অভিনবকে। ও একটা দারুণ কথা বললো যে এখানে নাকি কখন তাপমাত্রার হেরফের হয় বোঝা যায় না। এখন 27 ডিগ্রি আছে, এই 1-2 ঘন্টার মধ্যে 17 ডিগ্রি হয়ে যেতে পারে। তাই সবসময় মানুষ জ্যাকেট পরে থাকে। এই হলো ঘটনা। আর মে এবং জুন এই 2টা মাস একটু গরম থাকে, ওই সময় হয়তো মানুষ শীতের কাপড় এড়িয়ে চলে আসে, আর নাহলে সারা বছর তারা জ্যাকেট পরে থাকে। পশুপতি মন্দিরের এলাকায় এসে গেছি আমরা। বিশাল জায়গা জুড়ে পশুপতি মন্দির। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ। এটা আসলে একটি শিব মন্দির। প্রচুর মানুষ উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই পশুপতি মন্দির দেখতে আসে। মন্দিরের প্রবেশের দুয়ার, বিশাল দুয়ার। এবার পশুপতি মন্দির সম্পর্কে একটু বলা যাক। পশুপতি মন্দির কাঠমান্ডুর প্রাচীনতম হিন্দু মন্দির। এটি কখন নির্মিত হয়েছিল তা নিশ্চিত করে বলা যায়নি, তবে বিভিন্ন পুরাণের উল্লেখ পাওয়া যায়। ধারণা করা হয় 400 খ্রিস্টাব্দের প্রথম দিকে নির্মাণ কাজ শুরু হয়। মন্দিরকে কেন্দ্র করে একটি পৌরাণিক ঘটনার উল্লেখ পাওয়া যায়। একবার শিব ও পার্বতী কাঠমান্ডুর বাগমতী নদীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন। নদী তীরবর্তী উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হরিণের বেশে এই এলাকায় তারা দুজন ঘুরে বেড়াতে লাগলেন। কিন্তু দেবতারা পড়েন ভীষণ বিপদে, কারণ শিব ছাড়া সৃষ্টি অচল প্রায়। অনেক কষ্টে শিবকে খুঁজে পাওয়া গেল,
কিন্তু দেবাদিদেব শিব এই স্থান ছেড়ে যেতে কোনোভাবেই রাজি নন। বহু অনুরোধের পর শিব ঠিক করেন তিনি যখন হরিণ বেশে এখানে ঘুরে বেরিয়েছেন তখন তিনি পশুদের পালনকর্তা হিসাবে এখানে পরিচিত হবেন। বাতাস, তারপর থেকে এখানে শিবকে পশুপতিনাথ হিসেবে পূজা করা হয়। অনেকে বিশ্বাস করেন এখানে কারো যদি শেষকৃত্যা অনুষ্ঠান অর্থাৎ মৃত্যুর পরে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান যদি করা হয় তিনি আর পশু হিসাবে পরবর্তী এটা হচ্ছে জন্মগ্রহণ করবেন। পশুপতি মন্দিরের সেই আগেকার রূপ। আমি যখন 2019-এ আসছিলাম ঠিক এগুলাই ছিল। হ্যাঁ, এই তো ঘাট না, এই ঘাটে ইয়ে হয় না, শবদাহ হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা হলো বিখ্যাত। এই নদীটার নাম কি জানো? নদীর কোনো নাম নাই, বাগমতী নদী। হ্যাঁ, বাগমতী নদীর তীরে এই পশুপতি মন্দির। এখানে দাহ হয়, পিণ্ডিদান হয়, মানে শেষকৃত্যের সেই অনুষ্ঠানগুলো এখানে হয়। এগুলো মানুষ দেখতে আসছে। ওখানে গরু কি দান করছে নাকি? ওই গরুগুলা কি দান করছে নাকি? এমনি এই দাহ হচ্ছে মানুষের, সব দাহ হচ্ছে এই মন্দিরে। আবার এই ক্ষীণতোয়া নদীতে মানুষ পুণ্যের জন্য স্নানও করছে। নদীর তো অবস্থা মোটেও ভালো না, একবারে কালো হয়ে গেছে জল। এই নদীর উপরেই চলতেছে দাহ পুরানোর কাজ। শেষকৃত্য অনুষ্ঠান হচ্ছে। আবার স্থানীয়রা বিশ্বাস করেন শিব ও পার্বতী বাগমতী নদীর পূর্ব তীরের জঙ্গলে হরিণের রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছিলেন। দেবতারা পরে তাকে একটা শিংয়ের মাধ্যমে ধরেছিলেন। ভাঙা শিংটি লিঙ্গ হিসাবে পূজা করা হতে, কিন্তু সময়ের পরিক্রমায় সেই শিংটি হারিয়ে যায়। কয়েক শতাব্দী পরে একজন পশুপালক পশুপতিনাথের অলৌকিক শিংটি আবিষ্কার করেন, যেটা এখন লিঙ্গ হিসেবে পূজিত হচ্ছে। এটা নেপালের ঐতিহ্যবাহী কাঠের জানলা। এটা নেপালের খুবই ঐতিহ্যবাহী জানলা, কাঠের জানলা। এই যে কাঠের খিলানগুলো এইভাবে তারা ডিজাইন করে রেখে দিচ্ছে। এই দারুণ একটা ঐতিহ্য। ছাত্রগুলো এলো করে খামো কাক। শালুক খামচে দিলেইব। পুন পূজারি এই গেট দিয়ে ঢুকতে পারে, মানে এটাই মূল দুয়ার আর কি। এটা সাধারণতের জন্য উন্মুক্ত না। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পশুপতিনাথ মন্দির খোলা থাকে। তবে পশুপতি মন্দিরের সকালের অনুষ্ঠান ও দর্শনের জন্য সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যার পূজা এবং দর্শনের জন্য বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। অন্যান্য অনেক শিব মন্দিরের মতো ভক্তদের ভিতরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে গর্ভগৃহের বাইরের প্রাঙ্গণ থেকে শিবলিঙ্গটি দেখার সুযোগ আছে। সবাই জুতা রেখে এই মন্দিরে যায়। সামনে সামনে বাবা, বামে বামে। এটা না, শত শত বছরের পুরনো পশুপতি মন্দির ভারতবর্ষের অন্যতম একটা ঐতিহ্য। সারা ভূভারত থেকে মানুষজন আসে এই পশুপতি মন্দির দেখতে। আমাদেরও আসার সৌভাগ্য হলো। আমি অবশ্য আরেকবার আসছিলাম 2019 সালে, এবার আসলাম সপরিবারে। প্রচুর কবুতর উড়াউড়ি করতেছে পশুপতি মন্দিরের পাশে। এই বিকেলবেলায় খুবই চমৎকার একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। তাপমাত্রা কমে আসে। দুপুরবেলা তাপমাত্রা ছিল 27-28 ডিগ্রি, এখন কমে বোধহয় 23-24-এ নেমে এসেছে, আরও নামছে। এই সময়টা খুব ভালো লাগে ঘুরে বেড়াতে, মিষ্টি বাতাসতে। এই পশুপতি মন্দিরের মূল মন্দিরে আমরা প্রবেশ করছি, মূল গর্ভগৃহে। প্রচুর মানুষ সব সময় থাকে এখানে, জমজমাট একটা পরিবেশ।
মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না, তাই মূল মন্দিরের ফটকে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম। পশুপতি মন্দিরের পাশে একটা সুন্দর মার্কেট আছে, খুব সুন্দর একটা মার্কেট। ওই মার্কেটে যাবো, আমরা চাটা খাবো, বিশ্রাম নিয়ে আমরা আরতি দেখতে যাব। এখন আমরা যে পশুপতি মন্দির আপনাদের ভিতরটা দেখাইতে পারলাম না, ওইখানে মোবাইলে ছবি তোলা বা ক্যামেরায় ভিডিও করে কিছুই করা যায় না, সব নিষিদ্ধ, খুব শক্তভাবে নিষিদ্ধ। ওইখানে ক্যামেরা চেক করে করে ভিডিও করলে সেই ভিডিওগুলো মুছে দেওয়া হয়। এর একটা শিবলিঙ্গ কিনবে, সে এটা দরাদরি করছে। এটা তো 500, একই জিনিসই। হ্যাঁ, বড় একটা দোকানে আসলাম আমরা। আমরা এখানে একটা হোটেলে চা খেলাম, চা খেয়ে একটু চাঙ্গা হলাম। এখন আমরা আরতি দেখতে যাচ্ছি পশুপতি মন্দিরে। মন্দিরে আরতি হয়, দূর থেকে মানুষ দেখে, প্রচুর মানুষ এই আরতি দেখতে আসে, আমরাও যাচ্ছি দেখতে। গদাদারিয়া বুঝিস এদিকে এই পাশে আরতি চলতেছে, হাজার হাজার মানুষ। শ্রাবণ মাসে নাকি শিবের মাস, সেই মাসে প্রচুর মানুষ হয় সারা মাস জুড়ে। আর শিবরাত্রির সময় তো প্রায় 10 লক্ষ মতো মানুষ হয় এখানে নাকি। তো মানুষ আসে প্রতি বছর, প্রতিদিন। বিশেষ করে আরতি দেখতে প্রচুর মানুষ হয়। সামনে আমাদের একটু দেরি হয়ে গেছে আরতি। অন্য ওইখান থেকে যে দেখাও মৃত্যু।
হ্যাঁ হোটেলে ফিরছি পশুপতি মন্দির থেকে। দারুণ একটা বিকেল এবং সন্ধ্যা কাটলো এখানে। পশুপতি মন্দির দেখে আমরা ছুটলাম দরবার স্কোয়ারের দিকে। কাঠমান্ডু উপত্যকায় আপনার 3টি পুরনো দরবার বা রাজবাড়ি দেখতে পাবেন। রাজা একজন, কিন্তু দরবার 3টি কেন? এটার কারণ জানতে হলে আপনাদের একটু পেছনে যেতে হবে। আমরা এসেছি বসন্ত স্কোয়ারে। কাঠমান্ডু মূলত পাহাড়ে ঘেরা 205 বর্গ মাইলের একটি উপত্যকা। এই উপত্যকাতেই 3টি ছোট রাজ্য ছিল। এখনকার নেপাল তখন অসংখ্য ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। 1743 সালে পৃথ্বীনারায়ণ সাহা কাঠমান্ডুর ছোট একটি গোর্খা রাজ্যের শাসক হন। তিনি একে একে পার্শ্ববর্তী রাজ্যগুলোকে পরাজিত করে রাজ্য বিস্তার করতে থাকেন। 1768 সালের সেপ্টেম্বরে তিনি একীভূত গোর্খা রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি বৃহৎ গোর্খা রাজ্যের প্রথম রাজা হন। পরবর্তীতে তার উত্তরাধিকারীরা যুদ্ধ চালিয়ে যায়, গোর্খা রাজ্যকে প্রসারিত করে বর্তমান নেপালের রূপ দেয়। 1814 সালের ইংরেজ নেপাল যুদ্ধে ব্রিটিশরা নেপালের 1/3 ভূমি দখল করে নেয়। আজকের দার্জিলিং, দেরাদুন, সিকিম, কুমায়ুন সে সময় ব্রিটিশ ভারতের অংশ হয়। সে সময় সম্পাদিত সুগোলো চুক্তি এখনও নেপাল ভারত ভূমিদ্বন্দ্বের মূল কারণ। সাহসী গোর্খারা কখনো বশ্যতা স্বীকার করবে না ভেবে সুযোগ থাকা সত্ত্বেও নেপাল দখল করেনি ব্রিটিশরা। উল্টো তারা একটা চুক্তি করে যে নেপালের গোর্খারা যে কোনো সময় ব্রিটিশদের সেনাবাহিনীতে অংশ নিতে পারবে, তাদের ব্রিটিশ সেনাবাহিনীতে অংশ নেওয়ার কোনো বাধা নিষেধ থাকবে না। আজও এই গোর্খারা পৃথিবীর বিভিন্ন দেশে সাহসী সৈনিক হিসাবে চাকরি করে। এখনও ব্রিটিশ সেনাবাহিনীতে, ভারতীয় সেনাবাহিনীতে এবং সিঙ্গাপুরের পুলিশ বাহিনীতে গোর্খাদের নিয়মিত নিয়োগ দেওয়া হয়। যাই হোক, এই পৃথ্বীনারায়ণ সাহা রাজবাড়ি ছিল এই বসন্তপুর দরবার। 2019 সালে যখন দেখতে এসেছিলাম তখন প্রায় একটি ধ্বংসস্তূপ সংস্কারের কাজ চলছে। এখন বেশ আলো ঝলমলে একটা পরিপাটি দরবার চত্বর, বিভিন্ন সময় নির্মাণ করা বিভিন্ন নকশার দরবারে সমারোহ দেখা যাচ্ছে এখানে। দিনের বেলায় এই এলাকায় ঢুকতে হলে 500 রুপি করে টিকিট কাটতে হয়, রাতে তা একবারে ফ্রি। কিন্তু রাতে দরবারের প্রাসাদগুলো বন্ধ থাকে। দরবারে কিন্তু এই স্ট্রাকচারটা ছিল, পরে তো এটা এক্সপেন্সিভ স্ট্রাকচার, তো ওনার তো নতুন করছে। আগে এই স্ট্রাকচার ছিল, কিন্তু আর্থকুয়েক পরে এটা ডুপ্লিকেট, এটা অরিজিনাল না। হ্যাঁ, এটা আমি দেখছি তো, আর্থকুয়েকের পরে এটা ভেঙে ফেলছে, আমি দেখছি তো। ইউনেস্কো ফান্ডিং করছিল না? এটা তো চাইনিজ ফান্ডিং, এটা ইউনেস্কো। এইটা কি করছিল? এটা পরে আগে ভাঙাইছে না, এটা তো হ্যাঁ হ্যাঁ শুধু রিনোভেশন করছে। আচ্ছা আচ্ছা, পুনর লাগাইছে। এগুলো বোধহয় ব্রিটিশরা করে দিচ্ছিল না? ব্রিটিশ আর্কিটেক্ট, কিন্তু ব্রিটিশরা একটু সাপোর্টটা দিয়েছে ওই টাইমে। হ্যাঁ, কারণ আর্কিটেক্ট দেখে বোঝা যাচ্ছে ব্রিটিশদের হাত, এটা মানে নেপালিদের লোকাল ডিজাইন না আর কি। সারাটা প্রাসাদ জুড়ে যেন একটা উৎসব ভাব, হোটেল, আনন্দ ফুর্তি, খুব মানে একটা জমজমাট একটা পরিবেশ। আমি 2019-এ যখন আসছি তখন ধ্বংসস্তূপ ছিল, এখনও কাজ চলছে। ওই যে এদিকে প্রাসাদের মেরামতের কাজ চলছে। এগুলোকে নতুনভাবে, এগুলো কিন্তু আগের রূপ নাই, আগে সব ভেঙে টেঙে গেছিলো আর্থকুয়েকের পরে, তারপরে আবার নতুন করে সব গড়ে তোলা হচ্ছে। এখন আসলেই খুবই পর্যটন বান্ধব একটা পরিবেশ তৈরি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা পরিবেশ তৈরি হচ্ছে। এটা 1908 সালে বানানো। এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়েই থামেল যাওয়া যায়, থামেলের সাথে সংযোগ রক্ষাকারী রাস্তা।
খুব ঘনবসতি এলাকা এই যে এলাকা। রাজদরবারের সিংহ অনেকগুলো বিভিন্ন সময়কার বাড়ি ঘর, এগুলো প্রিজার্ভ করা হয়েছে বার্নিশ দিয়ে, এর উপরে বার্নিশ দিয়ে সুন্দর এক এক জায়গায় এক এক রকমের করে প্রিজার্ভ করা হয়েছে বোঝা যাচ্ছে। এগুলো নিশ্চয়ই এক সময় মানে দেয়াল দিয়ে ঘেরা একটা রাজবাড়ি ছিল। জি জি, সব এটা সংস্কৃত স্কুলটা হ্যাঁ, সংস্কৃত স্কুল না? বানাই গেছে। আচ্ছা, মানে এটা বোধহয় জনবসতি বাড়ার পরে বোধহয় মানে রাজবাড়ির ভিতরে মানুষ ঢুকে গেছে, তাই না? কার- না, আগে তো এটা শুধু ব্রাহ্মণের এটা শিক্ষা নিয়ে কথা ছিল তো, হ্যাঁ, ওইটা সংস্কৃত বিদ্যালয় করছে। যে রাজাটা, হ্যাঁ, ওই রাজাই আপনার যে দরবার, ওই দরবারে আপনার কাছে মন্দির দেখবেন, হুম। আরো স্কুল দেখবেন। হ্যাঁ, স্কুল এটা সংস্কৃত স্কুল দেখবেন শুধু। হ্যাঁ, সংস্কৃত স্কুলে ওইটা আগে তো ওইটা সংস্কৃতে একটু কথা ছিল তো আরো। হ্যাঁ। না, এই এলাকাটা তো নিশ্চয়ই সবাই এক সময় সবাই সবাই সব সুরক্ষিত সব- এলাকা জি, ছিল, জি। সবাই ঢুকতে পারতো না। নেই। মানে ওই যে ওই প্যালেসটা হওয়ার পরে বোধহয় এটা ছেড়ে দিচ্ছে রাজারা, না? কি সুন্দর বিল্ডিং করে, কি সুন্দর বাড়ি ঘরে থাকতো ওরা। হ্যাঁ। এখানে আবার ছোটখাটো বাজারের মতো আছে, কেনাকাটা যায় অনেক কিছু। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর কিনো, পছন্দ হলে কিনো, কত দাম চাই জিজ্ঞেস করো। কিতনা? সুবিধা সব সুবিধা है, সব সুবিধা है, টেনশন नहीं। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, একটা